আসসালামু আলাইকুম। আমি তৌসিফুর রহিম। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ K78 ব্যাচের একজন শিক্ষার্থী। আজকে আমরা দেখব হচ্ছে কি নেফ্রন কিভাবে আসলে কাজ করছে। বেসিক্যালি নেফ্রন তো আমাদের হচ্ছে কিডনির হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ, বলা যায় হচ্ছে কি গঠন ও কার্যকরী একক। এই নেফ্রনের কাজই মূলত হচ্ছে আমাদের মূত্র তৈরি করা। এই যে মূত্র তৈরির যে প্রসেসটা সেটা আসলে নেফ্রনের ভিতর কিভাবে হচ্ছে সেটা আজকে আমরা দেখব। আচ্ছা, প্রথমত আমরা দেখি হচ্ছে কি এই যে নেফ্রন, নেফ্রনে হচ্ছে কি আমার কিছু পার্ট থাকে। প্রথমটা হচ্ছে কি আমাদের এই যে কাপের মতো একটা অংশ, কাপের মতো অংশটা হচ্ছে এই যে এটা, সেটা হচ্ছে কি আমাদের বোমেন্স ক্যাপসুল, এটাকে আমরা বিসি দিয়ে লিখলাম। আর উপরে যে হচ্ছে কি লাল নীল আর হচ্ছে কি ক্যাপিলারির একটা টাফটা আমরা দেখালাম, বা কৌশিক জালিকার একটা হচ্ছে গুচ্ছ দেখালাম, সেটা হচ্ছে কি আমাদের এটা গ্লোমেরুলাস। আর হচ্ছে কি এর বাম পাশে লাল কালারের যে আমরা ধমনীটা দেখালাম সেটা হচ্ছে কি এফারেন্ট ধমনিকা বা অন্তর্বাহী ধমনিকা, আমরা সেটাকে লিখলাম হচ্ছে কি এফারেন্ট আর্টারি। আর হচ্ছে কি ডান পাশে যেটা নীল কালার দেখলাম সেটাও আসলে একটা ধমনী, সেটা হচ্ছে কি ইফারেন্ট আর্টারিও। এই ক্ষেত্রেও আমাদের একটা ছোটখাটো পোর্টাল সিস্টেম গঠন করে, যদিও এটা হচ্ছে কি আমাদের খুব একটা প্রমিনেন্ট পোর্টাল সিস্টেম না। আচ্ছা, এরপর আমরা যদি একটু নেফ্রনের গঠনে দেখি আর কি কি পাচ্ছি এখানে আমরা আমরা পাচ্ছি হচ্ছে কি নিকটবর্তী পেঁচানো। এই যে সামনে যেহেতু এটা বোমেন্স ক্যাপসুলের কাছে থাকতেছে, এটাকে আমরা বলতেছি প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল বা নিকটবর্তী পেঁচানো। এই যে তারপর এখানে একটা লুপ দেখতে পাচ্ছি আমরা, এই লুপটাকে আমরা বলি হচ্ছে কি লুপ অফ হেনরি, LH। আর হচ্ছে কি আমাদের এই যে পরবর্তী ব্রোমেওলাস বা বোমেন্স ক্যাপসুল থেকে দূরে গিয়ে আমরা যে হচ্ছে একটা পেঁচানো অংশ দেখি, সেটা হচ্ছে কি দূরবর্তী পেঁচানো নালিকা, সেটাকে আমরা বলবো DCT দিয়ে, ডিস্টাল কনভার্টেড টিউবেল। আর লাস্টে গিয়ে একটা লম্বা নালিকাতে এই যে নেফ্রনগুলো যুক্ত হচ্ছে, সেটাকে আমরা বলবো হচ্ছে কি সংগ্রাহক নালিকা বা কালেক্টিং টিউবেল। এখন কালেক্টিং টিউবেল আসলে নেফ্রনের অংশ না, আমাদের এই যে ডিস্টাল কনভার্টেড টিউবেল পর্যন্ত পার্টটাই হচ্ছে আমাদের নেফ্রনের অংশ। এখন কি হচ্ছে, আমরা জানি হচ্ছে কি কিডনি একটা ফিল্টার, কিসের ফিল্টার, সে প্লাজমা ফিল্টার করে, নট ব্লাড ফিল্টার করে। সে প্লাজমা থেকে বিভিন্ন বর্জ্য পদার্থগুলো অপসারণ করে হচ্ছে কি এখানে আমার কিডনির ভেতর দিয়ে হচ্ছে কি মূত্র হিসেবে অপসারণ করবে। এখন কিভাবে করছে, ব্লাড আসলো, ব্লাড এখানে আসলো, এই যে এখানে আসার পর আমরা দেখলাম হচ্ছে কি সে গ্লোমেরুলাসে কৌশিক জালিকায় ভাগ করলো। আচ্ছা, আমরা এই জায়গায় দেখতে পাই হচ্ছে কি এই যে এফারেন্ট আর্টারিওল, এটা একটু পরিধিতে বড় থাকে, অর্থাৎ এটার ভিতরের লুমেনটা অনেক মোটা হয়। আর হচ্ছে কি ইফারেন্ট আর্টারিওলটা তুলনামূলক চিকন। এখন যখন ক্যাপিলারিতে এখানে ব্লাড আসলো, ক্যাপিলারি থেকে সে ইফারেন্ট আর্টারিওলে ঢুকতে চাইবে, এবং ইফারেন্ট আর্টারিওলে যাওয়ার সময় যেহেতু এটা চিকন, এই জায়গায় প্রেশার অনেক বেড়ে যায়। প্রেশার যদি বেড়ে যায়, এই জায়গায় ব্লাডের স্ট্যাগনেশন বা জমে থাকে, ব্লাড জমে থাকবে বা স্ট্যাগনেশন ঘটবে। আলটিমেটলি এখানে যে যে আমার বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো তলানি হিসেবে পড়বে। তলানি হিসেবে পড়ার পর সেগুলো কে অ্যাবজর্ব করবে বোমেন্স ক্যাপসুল। কিভাবে অ্যাবজর্ব করবে, তার কিছু ইউনিক কোষ থাকে, এগুলোকে বলে পোডোসাইট। দেখতে হচ্ছে পায়ের মতো এরকম। এই পোডোসাইটের এই আঙ্গুলের মতো অংশগুলো ভিতরের দিকে থাকে, সেই হচ্ছে কি এভাবে এখান থেকে বর্জ্য পদার্থগুলো অ্যাবজর্ব করে ভিতরের দিকে নিয়ে আসবে। বর্জ্য পদার্থ ভিতরে এবার চলে আসবে। এখন এই বর্জ্য পদার্থ তো হচ্ছে কি আলটিমেটলি আমার কিছু পরিমাণ হচ্ছে কি বিভিন্ন ফ্লুইড থাকে, ব্লাড থাকে, গ্লুকোজ, ব্লাড না আসলে প্লাজমা থাকে, গ্লুকোজ থাকে, এবং হচ্ছে কি অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানও থাকে। এখন সেটা তো আমরা ফেলে দিতে পারি না, সেটা আমাদের রিঅ্যাবজর্ব করা লাগবে। রিঅ্যাবজর্বটা হয় হচ্ছে কি এই যে নালিকাতন্ত্রের মতো যে গঠনটা থাকে সেটাতে। এখন আমরা দেখি কিভাবে কি হচ্ছে। এই যে বোমেন্স ক্যাপসুলে সে আসলো, আসার পর সে সামনের দিকে আগাতে থাকে। যখন প্রক্সিমাল কনভার্টেড টিউবিউল আসলো, তখন এখানে ভিতরে জিনিসপত্রের ঘনত্ব অনেক বেশি থাকে। প্রক্সিমাল কনভার্টেড টিউবিউলের একটা প্রপার্টি হচ্ছে সে পানি অ্যাবজর্ব করতে পারে আর ম্যাক্সিমাম জিনিস অ্যাবজর্ব করতে পারে। কারণ হচ্ছে কি তার এই জায়গায় হচ্ছে কি কনসেন্ট্রেশন হঠাৎ করে বেড়ে যায়, আয়ন কনসেন্ট্রেশন। এন্ড হচ্ছে কি আলটিমেটলি এখানে অসমোসিস প্রসেসের মাধ্যমে হচ্ছে কি ভিতর থেকে ফ্লুইড বাইরের দিকে যেতে থাকে। যতই এভাবে নিচের দিকে আসতে থাকে, আলটিমেটলি হচ্ছে কনসেন্ট্রেশনটা বাড়তে থাকে, গ্রেডিয়েন্টটা বাড়ে, যার কারণে আলটিমেটলি যতই আমার লুপ অফ হ্যানলির দিকে যাবে, তত হচ্ছে কি ভিতর থেকে ফ্লুইড এবং বিভিন্ন হচ্ছে কি ক্রিস্টালয়েড সলিউশন যেগুলো মনোমার হিসেবে থাকে সেগুলো বাইরের দিকে আসতে থাকে। এবং পরবর্তীতে গিয়ে আমার যখন উপরের দিকে আবার একটা লুপ খেয়ে উঠতে থাকে, তখন আবার উপরে গেলে কনসেন্ট্রেশন কমতে থাকে, কমতে কমতে আলটিমেটলি ওখানে অ্যাবজর্পশনটা কমে আসে। বাট আমার কিডনির কাজ তো হচ্ছে অ্যাবজর্পশন করা, তার তো কমাইলে চলবে না। তার জন্য এখানে কিছু স্পেশালাইজড গঠন থাকে। এই স্পেশালাইজড গঠনগুলো হচ্ছে আয়ন পাম্প। সে হচ্ছে অ্যাক্টিভলি এনার্জি ইউজ করে বাইরে থেকে ভিতরে এবং ভিতর থেকে বাইরে, প্রয়োজনীয় উপাদানগুলো হচ্ছে কি ভিতর থেকে বাইরে নিয়ে টিউবের ভিতর থেকে, আর অপ্রয়োজনীয়গুলো হচ্ছে বাইরে থেকে ভিতরে নিয়ে আসবে। গেল। এবার হচ্ছে ডিস্টাল কনভার্টেড টিউবিউলে গিয়ে এখানে আরো কিছু ইউনিক গঠন থাকে।
এগুলাকে বলা হচ্ছে, ধরেন এখানে পানি অ্যাবজর্বের যে পার্টটা থাকে সেটা হলো অ্যাকোয়াপোরিন, সে হচ্ছে পানি টেনে নিবে। আবার সল্ট অ্যাবজর্পশনের চ্যানেল থাকে, ওরা হচ্ছে এখানে কি করে ভিতর থেকে বাইরের দিকে মোটামুটি আমাদের পানি সল্ট সবগুলো টেনে নিয়ে যায়। যার কারণে যদিও বা আমাদের প্রতি মিনিটে 125 ml এখানে ফিল্টার হচ্ছে, কিন্তু দিন শেষে এখানে পৌঁছাচ্ছে 1 ml। এখন চিন্তা করি এই ফিল্ট্রেশনটা না হলে কি হতো আসলে। আমরা ধরলাম এখানে 125 ml প্রতি মিনিটে ফিল্টার হচ্ছে, ওটাই আমাদের ইউরিন। এখন কোথাও যদি অ্যাবজর্পশন না হতো, ডেইলি আমাদের ইউরিন তৈরি হতো 180 লিটার। 180 লিটার ইউরিন পাস করা কি আপনার পক্ষে পসিবল? মোটামুটি। এখন সত্যি কথা বলতে আমাদের ডেইলি আমরা মুখস্থ একটা ভ্যালু করে আমাদের ইউরিন তৈরি হয় 1.5 লিটার। এখন 1.5 লিটার এটা আসলে মুখস্থ করার বিষয় না, প্রতি মিনিটে 1 ml, দিনে মিনিট থাকে 1440 মিনিট। সো আলটিমেটলি আপনার প্রতি মিনিটে 1 ml করে 1440 ml ইউরিন তৈরি হচ্ছে। এটা হচ্ছে আমাদের নর্মাল প্রসেস। এখন এই যে ইউরিন আবার কম বেশি হতে পারে। আচ্ছা, আমরা কমনলি একটা জিনিস অনেকে ফেস করছি, আমরা সবাই তো চা কফি খাওয়ার অভ্যাস আছে, চা কফি খেলে ইউরিন পাস বেশি হয়। এখন এটা কেন হচ্ছে আমাদের? চা কফি খেলে সেটা হচ্ছে ডাইউরেটিক হিসেবে কাজ করে। ডাইউরেটিক মানে মূত্রবর্ধক। তারা কি করে আমাদের এখানে অ্যাবজর্পশন যেগুলো হয় সেগুলো একটু কমায় দেয়। কমাই দিলে হচ্ছে আমাদের ইউরিনের ব্লাডার যেটা আছে সেটা তাড়াতাড়ি হচ্ছে কি ফিল আপ হবে, ফিল আপ হলে আমাদের বেশি ঘন ঘন মূত্র ত্যাগের ইচ্ছা হবে, তাই হচ্ছে কি ডায়োরেটিক। আচ্ছা, আমাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হচ্ছে কি অ্যান্টি ডায়োরেটিক কিছু সাবস্টেন্স আছে, যেমন ধরেন ডায়াবেটিস রোগী, বাংলা করলে দাঁড়ায় বহুমূত্র রোগী। সহজ একটা রোগের নাম এত বিদঘুটে বাংলা কেন হলো? কারণ হচ্ছে কি আমাদের এই ডায়াবেটিক পেশেন্টরা ঘন ঘন ওয়াশরুমে যায়, তাদের বারবার ইউরিন পাস করা লাগে। আচ্ছা, তাদের এই দুর্দশা কমানোর জন্য আমাদের কি দেওয়া লাগে? অ্যান্টিডায়োটিক দেওয়া লাগে। অ্যান্টিডায়োটিক কি করে? জোর করে হচ্ছে কি এখান থেকে ফ্লুইড অ্যাবজর্ব করে নেয়, যেটা হওয়ার কথা তার চেয়ে আরো বেশি অ্যাবজর্ব করে, যার কারণে তার এক্সেসিভ যে ইউরিন পাসের টেন্ডেন্সি সেটা কমে আসে। কমে আসলে আলটিমেটলি তার কি হবে? তার সমস্যার কিছুটা হলেও সমাধান হবে। ডায়াবেটিস রোগী তো আপনি হচ্ছে কন্ট্রোলে রাখলেই মোটামুটি স্টেবল থাকে। এখন তার যে কোয়ালিটি অফ লাইফ যেটা ইমপ্রুভ করা সেটা আমরা এইভাবে করতে পারি। এখন আমরা দেখি হচ্ছে কি এই ইউরিনের তৈরির ক্ষেত্রে আমাদের কি কি প্রসেস কাজ করে। 3টা প্রসেস এখানে। প্রথমটা হচ্ছে কি আলট্রাফিল্ট্রেশন। আলট্রাফিল্ট্রেশন পার্টটা কে করতেছে? আমাদের এই যে গ্লোমেরুলাস করতেছে। গ্লোমেরুলাসের ভিতরে প্রেসার গ্রেডিয়েন্ট যে তৈরি হচ্ছে, ডান পাশে প্রেসার বেশি, বাম পাশে প্রেসার কম, যার কারণে হচ্ছে এখানে একটা স্ট্যাগনেশন হচ্ছে, যার কারণে এখানে আলট্রাফিল্ট্রেশনটা হচ্ছে। আলট্রাফিল্ট্রেশনে কি হয়? 125 ml ইউরিন তৈরি হয়। ইউরিন না আসলে এটাকে বলে গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয় প্রতি মিনিটে। এখন এই আলট্রাফিল্ট্রেশনের পরের ধাপ হচ্ছে কি সিলেক্টিভ রিঅবজর্পশন। এটাই সিলেক্টিভ কেন বলতেছে? আমরা তো এখানে বর্জ্যপদার্থ আবার অ্যাবজর্ব করে নিলে কাজই হলো না, তাই আমরা কি করবো? এখানে বেছে বেছে ভালো জিনিসগুলো অ্যাবজর্ব করবো। যেমন এখানে অ্যামিনো অ্যাসিড ফিল্ট্রেট হলো, সেই অ্যামিনো অ্যাসিডটা আমরা হচ্ছে কি আবার অ্যাবজর্ব করে নিব। এখানে ভিটামিন ফিল্ট্রেট হলো, সেটা অ্যাবজর্ব করে নিব। হরমোন ফিল্ট্রেট হলো, সেটা অ্যাবজর্ব করে নিব। বাট ধরেন ক্রিয়েটিন ফিল্ট্রেট হলো, সেটা আমরা অ্যাবজর্ব করবো না। ইউরিয়া ফিল্ট্রেট হলো, সেটা তো বর্জ্য পদার্থ, সেটা আমরা অ্যাবজর্ব করবো না। সো আলটিমেটলি এখানে সিলেকশন করে করে যে অ্যাবজর্ব করা হচ্ছে সেটা ঘটনাটা ঘটতেছে এই পুরো টিউবিউল পার্টে। এটাকে এই জন্য বলা হচ্ছে কি সিলেক্টিভ রিঅবজর্পশন। আর লাস্ট যে পার্ট ইউরিন তৈরি সেটা হচ্ছে কি সক্রিয় ক্ষরণ বা একেবারে আমার অ্যাক্টিভ সিক্রেশন। এই অ্যাক্টিভ সিক্রেশন বা সক্রিয় ক্ষরণ কি? এই যে ধরেন ফিল্টার করার পরও আপনি যতই বেছে বেছে হচ্ছে কি রিঅবজর্ব করতে চান না কেন, একটা দুইটা ইম্পোস্টার ঢুকেই যায়। ধরেন হচ্ছে কি একটা ভালো জিনিস ঢুকতে গিয়ে একটা খারাপ জিনিস ঢুকে গেছে, এখন সেটা তো থাকা যাবে না। সে কি করবে? পরে এনার্জি ইউজ করে দেখে দেখে আবার ভিতর থেকে বডির ভেতরে যেটা রিঅবজর্ব হলো সেখানে খারাপ জিনিস যা আছে সেগুলোকে সিলেক্টিভলি এবং অ্যাক্টিভলি তাকে সিক্রেট করে দিবে। কোথায় সিক্রেট করবে? এই যে এখান থেকে ভিতরের দিকে। মেইনলি এই ঘটনাটা কোথায় হয়? আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে এবং কালেক্টিং টিউবিউলে। সো এই যে টোটাল প্রসেসের মাধ্যমে প্রত্যেকটা নেফ্রন পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের হচ্ছে নাইট্রোজেন যে বর্জ্য পদার্থগুলো আছে, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো দেহের বাইরে হচ্ছে কি বের করে দিচ্ছে, যার কারণে হচ্ছে কি আমাদের বডিতে হচ্ছে কি যে স্ট্রেস লোড বা হচ্ছে কি আমাদের যে ওয়েস্ট লোড সেটা কমে যাচ্ছে। আলটিমেটলি আমাদের টোটাল বডির হোমিওস্টেসিস বা ভারসাম্য সেটা মেনটেন হচ্ছে। এরকম আরো মজার মজার এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি আসছি সাভারে স্পৃহার সাথে।